আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি ওসমান। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে এনটিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হয়েছেন সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই ফাঁকে আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমাকে অনলাইনে এবং অফলাইনে আমার সম্মানিত চাকরি প্রার্থী যারা আছেন তারা আমাকে নক করেছিলেন। তো আমি সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সার্বিকভাবে যে আপনাদের কে জানিয়ে দেব এটা আমি করতে পারি নাই আমার ব্যস্ততার জন্য। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই। একদম প্রথম যে সমস্যাটায় আমরা পড়েছি, আমি সমস্যাগুলোকে কোট করার চেষ্টা করেছি, এবং প্রথম যে সমস্যাটায় আমরা পড়েছি সেই সমস্যাটা হলো আবেদনের সিরিয়াল ব্রেক হয়ে যাচ্ছে। এইটা গত কয়েকদিন যাবৎ 2-3 তারিখ যাবৎ এই সমস্যাটা আমরা পাচ্ছিলাম যে আপনি আবেদন করার পরে আপনার সিরিয়ালটা ঠিক থাকতেছিল না। তো এইটা নিয়েও বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো পরে এনটিআরসি এর সম্মানিত সদস্য যারা আছেন তাদের ভাষ্যটা হলো সার্ভার সমস্যার জন্য এটা হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে ইতিমধ্যে এই সমস্যাটা ঠিকও হয়ে গিয়েছে। তো আশা করি এখন আর সেই সমস্যাটা আপনাদের হবে না। তবে যদি কারো সেই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন, আপনারা আবেদনের রেফারেন্স নাম্বার ওইটা নিয়ে দ্রুত এনটিআরসি বরাবর আবেদন করবেন। এই সমাধানটা পেলাম আমরা। তবে এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, যেটা আমি আপনাদেরকে বারবার বলেছিলাম, যে আপনারা আবেদন যখন করবেন, আবেদন করার সময় আপনারা ফাইনাল সাবমিট করার আগে আপনারা সেই আবেদনটার একটা কপি আপনাদের কাছে নিয়ে রাখবেন, এবং আপনারা এটা বারবার দেখে আপনারা আপনাদের যে পছন্দক্রম সেই পছন্দক্রমটাকে ঠিক রাখবেন, অর্ডারটাকে ঠিক রাখবেন। তো এরপরে আসুন যে আমাদের আরেকটা প্রবলেম যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে আবেদনে ভুল হয়ে গিয়েছে। তো ভুল হওয়াটা স্বাভাবিক। তো আমি বারবার আপনাদেরকে সতর্ক করেছিলাম যে কিছু কিছু ভুল আছে, যে ভুলগুলোর জন্য আপনাকে খুব মানে ভালোই ভোগ পোহাতে হবে, আর কিছু কিছু ভুলের জন্য আপনি নিজেও দায়ী। দেখুন, এত বড় একটি চাকরি পুরোপুরি সরকারিই বলা যায়, পুরোপুরি সরকারি। যেমন আমার বাবা তিনিও একজন কলেজ শিক্ষক ছিলেন, যদিও পরবর্তীতে সে কলেজটি সরকারি হয়ে যায়। তো আমরা কিন্তু মানে এইটার একদম আর খুব ভালোভাবেই জানি যে এটা যে বেসরকারি শোনায়, কিন্তু আসলে ঠিক সরকারি না। তো এত বড় গুরুত্বপূর্ণ একটি চাকরি, সেই চাকরিতে আপনি ফর্ম যেটা, সেই ফর্মটা দিয়ে আসবেন দোকানদারের ভরসায়। দোকানদারের মতো করে রাখবে। এরপর যখন আপনি ভুল হবে, আপনি দেখবেনও না, কিছু করবেনও না, টাকা জমা দিয়ে দেবেন, এরপরে গিয়ে দেখবেন ফাইনালি আপনি ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, এই সমস্যার একটা সমাধান আমাদের এনটিআরসি এর সম্মানিত একজন সদস্য এই সমস্যাটার সমাধান দিয়ে দিয়েছেন, যেটা আমরা ডেইলি ক্যাম্পাসের বরাত দিয়ে জানতে পেরেছি। সেটা হলো যে আপনার যদি আবেদন ভুল হয়ে যায়, তাহলে আপনি আবেদনটির যেভাবে আছে ওভাবে রেখে দিবেন। আপনি ফাইনালি সাবমিট করবেন না, অথবা ফাইনালি সাবমিট করলেও আপনি টাকা দাখিল করবেন না। ফাইনালি সাবমিট করার পর যদি টাকা দাখিল না করেন, তাহলে 3 দিন পরে আপনার আবেদন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে দেখুন, আজকে আমাদের এই আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 9 তারিখ। 9 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 9 তারিখে যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, তারা 10 তারিখে টাকা পরিশোধ করতে পারবেন। তো সুতরাং আজকে হলো 4 তারিখ। তো আজকে যারা আবেদন করবেন তারা হয়তো বা 2 দিন বা 3 দিন সময় পাবেন, কিন্তু আপনি 6 তারিখে বা 7 তারিখে বা 8 তারিখে আবেদন করে তো 3 দিন সময় পাবেন না। তো সুতরাং এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা আরেকটা সমস্যা পেয়েছি, আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই, স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা আমরা কোনটা দেব। এটা সিম্পল বিষয়। স্থায়ী ঠিকানা বলতে আমাদের এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আপনি যার উপর নির্ভরশীল, অর্থাৎ আপনার অভিভাবক, বিশেষ করে আপনার বাবা বা আপনার মা, যে এলাকার স্থায়ী বাসিন্দা, আপনি সেই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে বিবেচিত হবেন। তবে সরকারিভাবে পুলিশ ভেরিফিকেশনের সময় যেটা চিন্তা করা হয় বা যেটা বিবেচনা করা হয়, যে আপনার বাবার নামে কোনো জমি আছে কি না। তবে এইটা নিয়ে অত টেনশন হওয়ার দরকার নাই, অত টেন্স বা অত প্রেশার হওয়ার দরকার নাই। আমাদের মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে সেটা হচ্ছে যে সে বাংলাদেশের নাগরিক হলেই হবে, তার বাবার নামে যে জমি থাকতে হবে বিষয়টা এমনটাও
না, তো এটা নিয়ে টেন্স হওয়ার দরকার নেই। আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এমন একটা ঠিকানা দেবেন যে ঠিকানা যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। পুলিশ ভেরিফিকেশন যখন হবে বা আদার্স পেপারস বা ডকুমেন্ট যখন আপনার ঠিকানায় যাবে, তখন যে বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা, তখন যেন আপনাকে সংশ্লিষ্ট অফিসার যিনি যাবেন, পুলিশ অফিসার, তিনি যেন আপনাকে খুঁজে পান। আপনি আপনার অ্যাড্রেসটা এরকমভাবে দেবেন। আর সাধারণত স্থায়ী ঠিকানাটা আমাদের এখানে যেটা হয় বা আমাদের চর্চাটা যেটা হচ্ছে যে আপনার বর্তমান ঠিকানাটা আপনি চেঞ্জ করতে পারেন চাইলেই, কিন্তু স্থায়ী ঠিকানাটা চেঞ্জ করাটা একটা কঠিন বিষয়। স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে হলে আপনাকে আবেদন করে স্থায়ী ঠিকানাটা চেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানাটা কেউই আপনারা চেঞ্জ করবেন না, স্থায়ী ঠিকানা যেইটা আছে ওইটাই রাখুন। আর বর্তমান ঠিকানা এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা যে প্রশ্নটা হচ্ছে যে যারা নারীরা যারা আছেন তারা স্থায়ী ঠিকানা কোনটি ব্যবহার করবেন, স্বামীরটি না তার বাবারটি? আপনি মহামান্য হাইকোর্টের একটি রায় আছে, আপনি যে কোনোটি আপনি ব্যবহার করতে পারবেন। আপনি আপনার স্বামীর স্থায়ী ঠিকানাও আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনার বাবার ঠিকানাও আপনি আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর হ্যাঁ, আরেকটি প্রবলেম আমরা যেটা পেয়েছি, পুরাতন এবং নতুন আইডি কার্ড, আপনি কোন আইডি কার্ডের তথ্যটি আপনি ব্যবহার করবেন। দেখুন, নতুন এবং পুরাতন আইডি কার্ডে নাম্বার যেটা আপনার পরিচিতি যে নাম্বারটা, সেই নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এখানে কি করবেন, আপনার দুইটাই আপনার আইডি কার্ড এবং দুইটা দিয়েই আপনাকে শনাক্ত করা যাবে, এটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না। দুইটা আপনার আইডি কার্ড এবং দুইটা নাম্বার, যেমন আমি নিজেই আমার সরকারি যে বেতন ভাতা, আমি রাজস্ব খাত থেকে যে বেতন ভাতা উত্তোলন করি, সেই বেতন ভাতাতে আমার পুরনো যে আইডি কার্ড 14 নম্বরে খুব সম্ভবত, আমি সেই পুরনো আইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করতেছি এখন পর্যন্ত। এটা আমি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। এবং নতুন আইডি কার্ড যেটা, সে নতুন আইডি কার্ডের নাম্বার আমি আপাতত ব্যবহার করছি না। কিন্তু আমার বোন, যিনি আপনাদের মতোই এনটিআরসি এর নিয়োগপ্রাপ্ত, ও উনি উনি ওনার নতুন আইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করতেছেন। তো এইটা কোনো প্রবলেম না, এটা কোনো কিছুই না, দুইটাই দিয়ে আপনাকে শনাক্ত করা যাবে। তবে আমার যে পরামর্শটা থাকবে আপনাদের, সেটা হচ্ছে যেহেতু আপনারা ওই এনটিআরসি এর আবেদন ফর্ম পূরণ করার সময় আপনারা যদি পুরাতন আইডি কার্ডটা দিয়ে থাকেন, এই ক্ষেত্রে পুরাতন আইডি কার্ডের নাম্বারটা আপনি ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি, নতুন আইডি কার্ড এবং পুরনো আইডি কার্ডে আপনি একই ব্যক্তি, দুইটা দিয়ে আপনাকে শনাক্ত করা যাবে, এটা কোনো প্রবলেম না। তবে যেটা হয় যে যেহেতু এনটিআরসি এর ওইটাতে মানে একদম এনটিআরসি নিবন্ধন প্রক্রিয়া শুরু থেকে আপনি পুরাতন আইডি কার্ডের নাম্বার দিয়ে রাখছেন, আপনি এখনও সে পুরনো আইডি কার্ডের নাম্বার আপনি ব্যবহার করেন, তাতে আপনার সাথে তাদের কমিউনিকেশনটা বা তাদের আপনাকে যদি তারা ফাইন্ড আউট করতে চায় তাদের জন্য সহজ হবে। কিন্তু যদি আপনি নতুনটা ব্যবহার করেন, এটার জন্য আপনার আবেদন বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে কোনো সুযোগ নেই। কিন্তু একটু ঝামেলাটা যদি আপনার মনে হয় আপনি পুরনোটাই ব্যবহার করেন, পরবর্তীতে যখন আপনি নিয়োগপ্রাপ্ত হবেন, নিয়োগপ্রাপ্ত বা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে আপনি তখন আপনার নতুন আইডি কার্ডের নাম্বারটা আপনি ব্যবহার করতে পারবেন। একটি সিম্পলি একটি অ্যাপ্লিকেশন করেই আপনি ব্যবহার করতে পারবেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। বিবাহিত এবং অবিবাহিত এটা উল্লেখ করবেন কি না? হ্যাঁ, আপনি অবশ্যই উল্লেখ করবেন। আপনারা যারা শুরুতে অবিবাহিত ছিলেন, আপনার বর্তমান আবেদনে আপনি আপনার বিবাহিত উল্লেখ করে দেবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। যদি না উল্লেখ করেন তো সেটাতে একটু প্রবলেম হতে পারে, পুলিশ ভেরিফিকেশন বা এই সমস্ত জায়গাগুলোতে একটু প্রবলেম হতে পারে, তবে যেটা সত্যি আপনি সেটাই উল্লেখ করে দেবেন, এটাতে প্রবলেম নেই। এরপরে যে প্রশ্নটা হচ্ছে আপনাদের আবেদনের সময় বাড়াবে কি। দেখুন, মাঝখানে একদিন তো পুরো আপনাদের আবেদন নেই, বন্ধ ছিল, আর প্রায় 3-4 দিন সমস্যা করেছে। তো এনটিআরসি এর সচিব মহোদয় খুব সম্ভবত তার বরাত দিয়ে আমরা পত্রিকার মারফত যেটা জানতে পেরেছি যে যদি সময় বাড়ানো হয় তাহলে সেটা তো এনটিআরসি এর বোর্ডের পূর্ণাঙ্গ যাদের ওনাদের যে বোর্ড আছেন সেই বোর্ডের সম্মতিতে এই সময়টা বাড়ানো হবে। তবে আপনারা সে ভরসায় বসে থাকবেন না, আর আমি তো ওরকম কোনো নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি না, এটা বলতে পারি না, এটা সম্পূর্ণ এনটিআরসি এর বিষয়। বাড়াবে কিনা, আপনারা শেষ দিনের জন্য আবেদন সময় বাড়াবে, এটার জন্য আপনারা বসে থাকবেন না। আর আরেকটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা আমি শুরুতে বলছিলাম যে আপনাদের যে শেষ দিকে আবেদন করতে গেলে একটা ঝামেলায় পড়ে যাবেন। আপনারা দেখেন প্রথম দিকে সার্ভার খুবই স্মুথ ছিল সার্ভার, এই শেষ দিকে এসে কিন্তু সার্ভার একদম বিজি হয়ে যাচ্ছে, আপনাদের সিরিয়াল এলোমেলো হয়ে যাচ্ছে, একবারের আবেদন দুবার করা লাগতেছে। তো সুতরাং আজকে 4 তারিখ, তো আপনারা এইটার জন্য শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না।
আপনাদের যত ব্যস্ততা থাকুক, যত যাই কিছু থাকুক, এই বিষয়টি আপনারা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আপনারা আপনাদের আবেদনটাকে কমপ্লিট করে ফেলবেন। আরেকটি কি প্রশ্ন আপনাদের, আপনারা ইয়েস অপশন ক্লিক করবেন কি না? তো এইটা আমি আমার প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম যে এনটিআরসি এর যে নির্দেশনা, সেই নির্দেশনা হলো 40টি অপশন আপনি পছন্দ করতে পারবেন। যদি 40টি অপশনের ভেতরে আপনার এনটিআরসি যদি আপনাকে সুপারিশ না করতে পারে, সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনটা যদি সিলেক্ট করে রাখেন, এনটিআরসি আপনাদের বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ করতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা এনটিআরসি এর এই নির্দেশনা অনুযায়ী আপনারা যদি ইয়েস সিলেক্ট করে রাখেন, তাহলে আপনাদের মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে যে আপনিকে যে কোনো জায়গায় এনটিআরসি সুপারিশ করতে পারে, যদি প্রথম 40টাতে না পারে। তবে আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা এটা দিয়ে আপনার মানে এই বিষয়টা একটু ভীতিকরভাবে উপস্থাপন করেছেন যে ইএসএ আবেদন করলেই আপনার লাইফ শেষ, জীবন শেষ। আর বাবা, এটার মধ্যে জীবন শেষ হওয়ার কী আছে? আপনাকে একটা চাকরি দেবে, আপনার চাকরি তো জীবনের থেকে বড় না, চাকরি তো জীবনের থেকে কি বড়? এখানে জীবন শেষ হওয়ার কি আছে? এনটিআরসি এর নির্দেশনাটা হলো স্পষ্টভাবে আপনাকে 40টা দিতে পারলো না, তো তার মানে কি? তার মানে আপনাকে প্রথম 40টা দেওয়ার চেষ্টা না করেই কি আপনাকে সারা বাংলাদেশে দিয়ে দেবে? এটা কম্পিউটার বেসড এবং কম্পিউটারের মাধ্যমে আপনাকে সিলেকশন করা হবে। তো সুতরাং আমার পরামর্শ থাকবে যে যারা আপনারা একটু মেধাক্রমে একটু পেছনের, আমি আশা করতেছি যেটা যে 16তম এবং 17তমতে যারা আছেন প্রায় সবারই চাকরি হয়ে যাবে, আমি আশা করি এবং বিশ্বাস করি। কারণ এটা কারণটা হচ্ছে 16তম এবং 17তম যে উত্তীর্ণ যে হিসাবটা আছে, সেই হিসাবটা আরেকটুকু জায়গা আমি বলে দিই, প্রায় এখন 34,000-এর মতো সামথিং আছেন যারা। এই 34,000-এর সবাই আবেদন করবেন না, এটা বিষয়, কারণ অনেকের বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গিয়েছে। আবার এই 34,000 কিন্তু দ্বৈত, 34,000 কিন্তু দ্বৈত। 16তম উত্তীর্ণতে আমরা যদি ডবল করে যদি ধরি, তাহলে 34,000-এর এরা 34,000টা হয়ে যাবে অর্ধেক, প্রায় 15,000-এর মতো হয়ে যাবে। কারণ এই যে 34,000-এর যেইটা, সেটা হচ্ছে যে তারা কলেজেও টিকে আছেন, আবার স্কুলেও টিকে আছেন। তো সুতরাং আপনারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং অযথা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সমস্যাটা আপনারা যেটা করবেন, যদি পছন্দক্রমটা আপনারা ঠিকভাবে সাজিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আফসোস করতে হবে। অর্থাৎ বাড়ির কাছে প্রতিষ্ঠান ছিল বা আপনার কাছাকাছি প্রতিষ্ঠান ছিল, সেইটাতে না পড়ে আপনার গিয়ে পড়ছে সেই প্রায় 30, 40 বা 100 মাইল দূরে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার উত্তর আমি আগেও দিয়ে দিয়েছি, এখন একটু বলে দিচ্ছি, কারা আবেদন করতে পারবেন? কারা আবেদন করতে পারবেন? এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়ে দিয়েছি যে শুধুমাত্র 16তম এবং 17তমরা আবেদন করতে পারবেন। শুধু 16তম, 17তম, শুধু 16তম এবং 17তমরা আবেদন করতে পারবেন। 16তম এবং 17তম উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এবং বয়স হবে আপনার 35। তবে 17তম উত্তীর্ণ কয়েকজন, ওনারা মহামান্য হাইকোর্টে একটি আবেদন করেছিলেন, সেই আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এনটিআরসিকে ওই যারা আবেদনকারী ছিলেন তাদের 35 বছরের বেশি যাদের হয়ে গিয়েছে, তাদের আবেদন গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তো যাই হোক, আপনার